কমলাপুর আশ্রমে, তখন আমগ্রাম আগুন লাগছে একটা ঘরে, ঠিক আছে। ওই মুহূর্তে আবার শোনা গেছে যে ব্যবসায়ীখানা মাদারীপুর পতিতালয়, এই ঘরে সব মেলা 20-25টা ঘর পড়ছে, কিন্তু ওনার যে শিষ্য ওই রেবা না কি নাম ছিল, রেবা রায়না, এই 2টা ঘর রয়েছে, আর সবগুলো পুড়ে গেছে, ঠিক আছে। আর আমরা কমলাপুর যাওয়ার পরে হঠাৎ করে একটা বাচ্চা কয়, বাবা তোমার কোলে এই বাচ্চা দিলাম, আমি নিয়ে থুই আইডিয়ে গেলাম, ছোট বাচ্চা, অনেক ছেলে মেয়ে হয় না, তো নর্থ হচ্ছে কি ধৈর্য মিললে হচ্ছে পুকুরের ভিতরে বাইশে উঠছে, জলে তোলায় নাই, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ওনার বাড়ি হলো কলা বাড়ি, ওই কালিঞ্জিরি বাজারের পূব পাশে, ঠিক আছে। তখন ওই নৌকা পানসি নিয়ে নরোত্তমের গোসাই পণ্ডিত পাগল যাইতেছিল, আর উনি হাত দিয়া সাঁতার কেটে হাত দিয়া পানসিতে উঠবে, আর লাঠি দিয়ে বাইরে পড়ে পশ্চিমবঙ্গ বাড়ি দিতে অনেক দূর চলে গেছে, আবার উঠে আসে পশ্চিমবঙ্গ পণ্ডিত নরোত্তম উঠেছে পানসিতে। আমি আমার মাই শেখছে কি তোমার গোসাই দাড়ি মোছে নাই, আসে হঠাৎ করে আমার কাছে আসা আমার সব দাড়ি উড়ি খেলাইতেছে রে, দেখ আমার সব দাড়ি উড়িতে তুল, সব দাড়ি উড়ি খেলাবো, ঠিক আছে। এই খুঁড়ে 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 উড়ে খেলাইতেছে, হ্যাঁ। আর আমাদের এইখানে বহু শেষ হয়ে গেছে ওই এর পরে, বুঝলেন। ঠিক আছে, নমস্কার। মাদারীপুর জেলার কলাগাছিয়া গ্রাম নিবাসী মনোরঞ্জন বাড়ুইর ছোট সন্তান। আমি আমার মায়ের সাথে যখন কমলাপুরে যাই, তখন আমার গলায় একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে আমি যে দুধ পান করতাম মায়ের বুকের, সেই দুধ বাইয়া বাইয়া আমার গলা দিয়ে পড়তো। এই বিধায় মা আমাকে কমলাপুরের নরোত্তম গোসাইয়ের কাছে নিয়ে যায়। তাই নরোত্তম গোসাই তখন আমরা আর অন্য কোনো ডাক্তার দেখাইতাম না, ওই গুরুদেবের আশ্রমে যাইতাম ভক্তি সহকারে, মা যা দিত এনে ওইটা আমাকে খাওয়াতো, আর আমরা সবাই ভালো হয়ে যেতাম। আমরা কখনো কোনো ডাক্তার দেখাই নাই। তখন নরোত্তম গোসাই আমাকে বলতো, এই গলা ফুড়ে আলায় দিকায়, ওই আমি যেখানে খাটের পারে শুই ওইখানে দেখ জেরের ভিতরে মুড়ি আছে, ওই মুড়ি নিয়ে গাডলায় ফেলা, পরে গাডলায় ফেলাইলে পরে ওই মুড়ি আমরা আনতাম, আইনে ওই গাডলায় ফেলাইতাম, ফেলাইলে পরে বড় বড় মাছ আসতো, ঠিক আছে। ওই মাছ আসতো আর ওই মাছ দেখাইতো, বলতো গোসাই দেখ ওই যে মাছ দেখ শালা। এইভাবে তখন আস্তে আস্তে বড় হইলাম। বড় হওয়ার পরে তার আমার বড় ভাই যে, ওনার একটা কোষ ছোট একটা কোষ বড়, হার্নিয়া হইল। তা হার্নিয়া হওয়ার পরে তখন আর কি ওই মা বাবা উভয় আর কি লোকের সাথে আলোচনা করলো। তখন লাউসরের এমবিবিএস ডাক্তার অনিল চন্দ্র রায়, ওনার সাথে পরামর্শ করলো। উনি ট্যাকের হাটে বসতো, তো ওনার সাথে পরামর্শ করার পরে উনি বলল কি, 1000-5 টাকা হলে এই হার্নিয়া অপারেশন করে আনা যায়। তখন এত উন্নত চিকিৎসা ফরিদপুর বা বরিশাল ছিল না, তখন খুলনার কথা বললো উনি। তখন খুলনা নেওয়া যাবে, তাই ডেট পড়ছে যে অমুক দিন যাব। তখন টাকা 5000 সংগ্রহ করছে, ডেট পড়ছে। কিন্তু বিষয় হয়েছে আমরা তো নরোত্তম ছাড়া কখনো কোনো কিছু করি না। তাহলে নরোত্তম গোসাইয়ের কাছে জানতে গেছে, গোসাই এর নিয়ে খুলনা অপারেশন করতে যাব। এখন সবাই আর কি, মা গেছে, বাবা গেছে, আমরা গেছি। যাওয়ার পরে
এখন ওই ঘরে মানে মন্দির উনি যেখানে থাকতেন খাটের উপরে, ওই ঘরে ঢুকতে ঢুকতেই নরোত্তম গোসাই বলতেছে, মা তো তাহলে অনেকটা পয়সা গেছে, যা ওই চিন্তা করছি আমরা 5,000 টাকা লাগবে, খুলনায় গেলে পরে ভালো করে দেবে না। এই কথা যখনই বলছে, বলার সাথে সাথে মার কি তার চরণে পড়ে গেছে, আর সবাই ওইভাবে বাবাও পড়ে গেছে, সবাই পড়ে এই সেই কান্নাকাটি 2-3-4 ঘন্টা কাটে। কিন্তু গোসাই হ্যাঁ না ভালো মন্দ কোনো কিছুই বলে না। অনেক পরে তখন বলে কি, যা বাবা ওঠ, উঠ, তুমি বাক্য না দিলে আমরা উঠবো না, উঠ তো উঠ, বাক্য মানে উঠ বাবা। পরে নরোত্তম গোসাই কইছে, যা এই করিস, তোর থাকবে না। সে পালট দিল। পালট দেওয়ার পরে আজও সেই আমার ভাই এখনো অপারেশন করা লাগে নাই। সেই একটা কোর্স ছোট এবং বড়, সেটা নরোত্তম গোসাই কৃপা করে সেটা ভালো করে নিছে। এরকম আমার আমার বাপ কাকা এরা 5 ভাই। 5 ভাইয়ের আমার 3 নম্বর যে কাকা, তার নাম হলো সত্য কাকা। উনি হলো আপনার ছোট সময় এই দেশে তা এসএসসি পাশ করে চলে গেছে কলকাতায়, শ্যামনগর থাকে ওইখানে। উনি ভারতবর্ষে বড় একটা কোম্পানিতে চাকরি করত। ওই চাকরি করায় ওইখানে বসে উনি অসুস্থ হয়ে পড়লেন। তখন তো এই মোবাইলের যোগাযোগ ছিল না, এক চিঠি আর হলো টেলিগ্রাম, ঠিক আছে। তখন হঠাৎ করে টেলিগ্রাম আসছে যে এই ব্যাপার, তোমার ভাই খুব অসুস্থ। অসুস্থ হওয়ার পরে তখন আর কি ওই আমার বাবা, মা, মেজ কাকা, আমাদের মানে আমার বাপ কাকারা 5 ভাই এবং 5টা পিসিমা। তা আমাদের হলো অনেক বড় ফ্যামিলি, আবার কাজের লোক ছিল, অনেক লোক ছিল। তাই করলো কি, বাড়িতে আমাদের 15-20 কেজি চাল কুটছে, মানে পিঠা বানাবে। তো ওই পিঠা কেবল অর্ধেক বানানো হয়েছে। এই অবস্থায় সমস্ত পিঠা পার্বণ নিয়ে সে কমলাপুর আশ্রমে চলে গেছে। চলে গিয়ে ওই কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে ওইরকম অনেক কান্নাকাটি করার পরে তখন নরোত্তম গোসাই বলল, যা বাবা, তার কোনো সমস্যা হবে না। সেই দিল্লি থেকে শ্যামনগর এনে দিয়ে গেছে নরোত্তম গোসাই। সে কে, কোথায় অসুস্থ ছিল, একা বাসায়, কে আনছে, কারো কথা বলতে পারে না। পরে সব মানে কায়াটা বলছে, তখন দেখলো যে নরোত্তম গোসাই সেই দিল্লি থেকে শ্যামনগর বাসায় এনে রাইখে গেছে, ঠিক আছে। মানে সে যে কি লোক ছিল বাবা, সে বলে বুঝানো যাবে না। সে বন্ধুদের বলে মিশেছে, তার কথা কখনো মিশে নাই। এত মানে তার আধ্যাত্মিক এত পাওয়ার ছিল, সে মুখ দিয়া যা বলছে তাই হয়েছে। সে এত বড় মাপের মহাপুরুষ ছিল। তারে যে জন্ম নিয়ে দর্শন করছে, সে একজন ভাগ্যবান ব্যক্তি। আমাদের ফ্যামিলিতে কত রকম কত ঘটনা যে করছে, সে আপনার বইলে কি বুঝাবে। আজও মানে তার কথা, তখন ওই মানে ওই গুরুদেবের আশ্রম থেকে যখন আমরা আসি, তখন তার রাস্তাঘাট ছিল না, এই পর্যন্ত জলের ভিতরে দিয়া মা আমাকে কোলে করে নিয়ে আসে। আর মা বলে, বড় হইলে কি তুই আমার খেতে দিবি বাবা? আজকে আমি প্রতিদিন কদমে কদমে হাঁটি আর ভাবি যে আজকের সবার আগে লোকে যে বলে সন্তানের যদি কোনো কিছু হয় সবার আগে মা জানে, তাহলে আমি সেই ছোট শিশু মায়ের কোলে ছিলাম, তখন ওনার মনে কেন সাড়া দিল যে বাবা তুই বড় হলে কি আমাদের খেতে দিবি? আজকে তো ঠিকই আমি সংসার ছেড়ে সেবা আশ্রমে থাকি, নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রম সঙ্গে। বাংলাদেশে আপনার লাটেঙ্গা, মস্তাপুর, বাকাই, কমলাপুর, ভারতে কালনা, কল্যাণী, মালদা, বৃন্দাবন নরোত্তম ব্রজবাসী সেবাশ্রম সংঘ করছে মণি গোসাই, ঠিক আছে। সে মণিচাঁদ ব্রজবাসী গোস্বামী নিজের নামে আশ্রম করে নাই, নরোত্তম গোসাই নামে করছে। এই যত প্রতিষ্ঠান, নরোত্তম ব্রজবাসী গোস্বামী কমলাপুরে থাকতেন। তাই সেই অবস্থায় রাজাচর নিবাসী মাখন মন্ডল,
উনি ন্যায্য জমি ওনার গুরু ভাইয়ের কাছে দিয়া উনি কলকাতায় চলে গেছিলেন। তা ওনার গুরু ভাই আর পরে ওই জায়গাটা ওনাকে ফেরত দেয়নি। না দেওয়ায় অন্য একজনের সাথে মামলা ছিল, সেই মামলা মোকাবেলা করতে গিয়া নরোত্তম ঘোষের কাছে মানসী করে যে আমরা যদি এই কেচের রায় পাই তাহলে আপনার এখানে চাল ডাল নিয়ে আমি কমলাপুর আশ্রমে দেব। কিন্তু এই কমলাপুর আশ্রমে ওনরা আর দেয় নাই। কেচে মামলায় রায় পাইছে, পাওয়ার পরে উনি করছে কি, ওনার ওই রাজাচর গ্রামে ওনার গুরু ভাই ছিলেন পুণ্য গোসাই, পুণ্য গোসাই সেবাশ্রমের ওই আশ্রমে বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে ওই চাল ডাল দিছে। নরোত্তম ঘোষের আশ্রমে আর দেয় নাই। তাই না দেওয়ালে তাই 1 বছর পার হয়ে যাওয়ার পরে ওই মণি পাগল ব্রজবাসী গোস্বামীর পিতা মাখনচন্দ্র মন্ডল রে সর্পে দংশন করলো, জাতি সাপে দংশন করলো। ঠিক এরকম সন্ধ্যার দিকে সর্পে দংশন করলো, সূর্য পাটে বসছে চকচক চকচক করে, এখন ডুববে ডুববে ভাব। সেই সময় সর্পে দংশন করছে, তার মণি পাগল তখন ভালো মন্দ বোঝে, 8-10 বছর বয়স হবে। উনি করছে কি, হাউমাউ করে কাঁদতে কাঁদতে রওনা হয়েছে ওঝার বাড়ি। ওঝার বাড়ি হয়েছে আপনার ওই রাজাচরের নদী পার হয়ে দক্ষিণ পার কালকিনি গ্রাম, ফাইসাতলা গ্রামের নাম। তা ওই বাড়ি ওইখানে গেছে, যাওয়ার পথে নদীর পারে দেখে কি ভাঙা ওই যে কলসি টলসি। আর তখন তার নরোত্তম গোসাই নামে মণি পাগল কাউকে চিনত না। তখন দেখে কি শূন্যের উপরে নরোত্তম গোসাই, আপনার এই কপালে সিঁদুরের ফোঁটা আর হলুদ কাপড় পরা এবং হাতে শাখা পরা, শূন্যের উপরে এরকম আছে। তো ওনাকে দর্শন করার সাথে সাথে যেমন আপনার রং ধনু যেরকম না যে দেখা যায় আবার একটু পরেই নেই, ঠিক ওই রকম দেখার সাথে সাথে দেখতে দেখতে ব্লিন হয়ে গেল। তো ওনার ওইটা পরে দর্শন হওয়ার পরে মনে করলো যে আমার বাবা মরবে না। তখন ওঝার বাড়ি গেল, ওঝার বাড়ি যাওয়ার সাথে সাথে দেখে কি ওঝা বাড়ি থেকে বের হয়ে গেছে অন্য জায়গায় বিষ নামানোর উদ্দেশ্যে। তখন ওঝা আবার ওই পান খাওয়া অভ্যাস ছিল, ওই পানের আপনার যে ছিল বক্স, ওইটা নিতে মনে ছিল না। ওই লোকজন আসছে, কিন্তু উনি আবার ফিরে ওই বক্স নিতে আসছে। বক্স নিতে আসার সাথে সাথে মণি গোসাইয়ের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার সাথে সাথে তখন তো ছোট মানে 8-10 বছর বয়স, মণি গোসাই হাউমাউ করে কেঁদে দিচ্ছে, ও যাকে পা জড়িয়ে ধরছে যে যেভাবেই হোক আমার পিতাকে আপনি বাঁচান। এই কথা বলছে, পরে বলছে কি বাবা যাও, তোমার পিতা মরবে না। আমি এই ওনাদের রুগী দেখতে আসছে, ওনার লোকজন আসছে, ওনার এই রুগীটা আমি দেখিয়ে তারপর আসতেছি। তা উনি ওই রুগী দেখে আবার তরাতরি সেই রাজাচর মণি ঘোষের বাবারে দেখতে আসলো। দেখতে আসার পরে বিষ নামাইতেছে, বিষ নামানোর পরে বিষ নামাইতে গিয়ে এক লোকে আর কি মনে করেন এখানে হাত দিয়েছে, কোন সোজা কামড় দিছে। এখন যারে কামড় দিছে তার আগে ওই যে হাত দিছে তার বিষ নামান লাগছে। সেই বিষ নামানোর পরে তখন আর কি সেই মণিচাঁদ ব্রজবাসী গোস্বামীর পিতা মাখন মন্ডলরে বিষ নামায় সুস্থ করে। সুস্থ করার পরে তারপরে বছর যে বাৎসরিক অনুষ্ঠান হয় কমলাপুরে 7ই অগ্রহায়ণ, তখন ওনাদের সেই যে জমি আপনার কেস মামলা করে পাইছে সেই জমির ধান আর চাল টাল ওইগুলো নিয়ে ডাল নিয়ে ওই বাৎসরিক মহোৎসবে আসছে। মণি পাগল নিজে আসছে দিতে, এই নাও তোমার মানসী। এই কথা বললে গোসাইরে দিছে। গোসাইরে দেওয়ার পরে অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান হওয়ার 3টা-4টা নাগাদ বলতেছে গোসাই আসি। মণি গোসাই নরোত্তম গোসাইকে প্রণাম দিয়ে বলছে যে গোসাই আসি। বলছে না বাবা যেও না, আজকে থাকো। থাকছে। তারপরের দিন বলছে নরোত্তম গোসাই মণি পাগল রে যে বাবা বহুদিনের মানে ইচ্ছা আমার, 2টা হরিণের বাচ্চা চাই। এই মণি গোসাইয়ের কাছে প্রার্থনা রাখলো নরোত্তম গোসাই।
তখন মণি গোসাই বলল যে বাবা, আমি কি আলিয়া দিতে পারবো তোমার হরিণেরও বাচ্চা সুন্দরবন হইতে? তখন নরোত্তম গোসাই বলল, হ্যাঁ বাবা, তুই পারবি। পতিত পাবন সহায় থাকিলে তোর হাতে আসিবে হরিণেরও বাচ্চা। বাঘে তোরে খাইবে না, জমালয় ফিরি। জম বেটা আমার কথা শোনেও যে মনি। এই কথা বলার সাথে সাথে তখন আর কি ওই মণি গোসাই নরোত্তম গোসাইকে প্রণাম করলো। প্রণাম করার পরে বললো, হ্যাঁ বাবা, তোর হাতেই হরিণের বাচ্চা আসবে। তখন আর কি হরিণের বাচ্চার উদ্দেশ্যে উনি সুন্দরবনে রওনা হইলেন। রওনা হওয়ার পরে উনি বনে জঙ্গলে এখানে ওখানে ঘুরে বেড়াইতেছে, ঠিক আছে। 88, হ্যাঁ 88 সালেই মনে হয়, 88 সঠিক মনে নেই, হয়তো 88 সালের ওই যে যখন পুরা বন্যা না, ওই বন্যার সময় উনি ওইখানে বাঘ হরিণ বিভিন্ন কিছু মইরা চলে যাচ্ছে। আর ওইখানে উনি একটা গাছের মাথার উপরে সারাদিন অঝরে বৃষ্টি পড়তেছে, আর সারা দেশ বন্যায় প্লাবিত, বিভিন্ন কিছু সুন্দরবন দিয়ে ভাইসা যাচ্ছে। আর উনি ওই গাছের উপরে বসে নরোত্তম গোসাইরে ডাইকা ডাইকা অঝরে নয়ন বাড়ি দিয়া ভেসে যাচ্ছে। তখন ওই কানতে কানতে এক সময় ওনার ঘুম এসে গেছে। তন্দ্রার মতো যখনই আসছে, তখন উনি দেখে কি অষ্টনাগ সাপে নরোত্তম গোসাইরে পায়রা দিয়ে রাখছে। এইভাবে অষ্টনাগ সাপ এইভাবে আছে, সেই সাপের নিচে নরোত্তম গোসাই এবং সেইখানে মণি গোসাই আছে ওখানে। এইটা উনি স্বপ্নে দেখতেছে। হঠাৎ করে ঘুম ভাইয়া দেখে যে আমি কি দেখলাম, অষ্টনাগ সাগে মানে অষ্টনাগ সাপে একমাত্র পাহারা দেয় ভগবান শ্রীকৃষ্ণকে। এরকম আচ্ছাদন দিয়ে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে রাখে। তাহলে আমার গুরুদেব তো উনি ভগবান। এই হইতে ওনার ভক্তি বিশ্বাস আরো অটল ভাবে বাইরে গেল। যেটুকু বাকি ছিল গুরুরে দিতে, সেই হইতে উনি অক্ষরে অক্ষরে নরোত্তম গোসাইয়ের কথা প্রতিপালন করছে। আর অনেক ঘুরতে ঘুরতে এই দেশে অনেকদিন ছিল হিসেব। তারপরে উনি শাহজাহান চাপরাশি নামে এক লোক ছিল ওই সুন্দরবন এলাকায়। তখন ওই হরিণ পাবে বলে উনি তার নির্বাচন করলো। ওই এলাকায় নির্বাচন হইতেছে, সেইখানে উনি তার নির্বাচন করলো, এই পাগলা, আমি যদি এই নির্বাচনে জিততে পারি, ঠিক আছে, তখন তোমার নরোত্তম গোসাই নামে একজন মহাপুরুষ আছে, আমি এইটা বিশ্বাস করব, ভক্তি করব, ঠিক আছে। তখন উনি সেই জঙ্গল থেকে আবার চলে আসছে কমলাপুরে। কমলাপুরে আসার সাথে সাথে নরোত্তম গোসাইকে জিজ্ঞাসা করছে, বাবা এই পরিস্থিতি। আমাকে দেখার সাথে সাথেই নরোত্তম গোসাই কইছে, যা হয়ে যাবে। আর সে এক মিনিটও কমলাপুরে আর দাঁড়া নাই, সেই সাথে সাথে আবার সুন্দরবন চলে গেছে। নির্বাচনে জয় হয়েছে, আর সেইখানে তার এই নরোত্তম গোসাই এবং মণি গোসাইয়ের প্রতিভা ওইখানে ছড়াইছে। তখন তো উনি এই স্বাভাবিক আচরণ করতো না, উনি লাল একটা হাফ প্যান্ট পরা থাকতো, এরকম কাঠের মতো শুকনা ছিল মণি গোসাই, এইটুক চুল ছিল, এরকম ভাবে আর কি নাকের যে ময়লা আবর্জনা এইভাবে ফেলাইতো, ঠিক আছে। তাহলে তখন মানুষের আস্তে 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 উনি যখন ওইখানে অনেকদিন থাকার পরে হইলো না, হওয়ার পরে ভারতে গেছে, ভারতে গিয়ে আনবে হরিণ, সেখানেও পারে নাই। তারপরে আবার সেই সুন্দরবন এসে ওইখান থেকে উনি হরিণ নিয়ে আবার কমলাপুরে আসে। তখন আবার বলছিল, তুই যে হরিণ আনতে যাবি, হরিণ আনতে গেলে তো তোরে বাঘে খেয়ে ফেলাবে, আনলে তোর বাবা মারা যাবে। বলছে কি, গোসাই, কারো বাবাই তো চিরদিন বাইচে থাকে না, তোমার মতো মহাপুরুষের কথায় যদি আমার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, তাও তো তোমার কৃপা, ঠিক আছে। এই কথা বলার পরে তখন আর কি উনি রওনা হয়েছে। রওনা হইয়া ওই হরিণ নিয়ে আসলো, আইসা দেখি ওনার বাবা সত্যি সত্যি জগতে নাই, ঠিক আছে। তখন
নরোত্তম গোসাই তখন জীবিত আছে। তখন বলছে যে বাবা কিছু সৎ কাজ টাজ করা লাগে না, যা দেশের বাড়ি যা, বাড়িতে যা সৎ কাজ করে যায়। বলছে আমি তো আমার দেশের বাড়ি আছি বাবা, তোমার যদি কিছু করার মন চায়, আমার কোনো কিছু করার, তোমার যদি কোনো কিছু করার মন চায় তুমি করো, তো যা স্নান টান করে আয়। তখন ওনার বাবার ওই ৪৫ দিনের দিন যেসব ক্রিয়া কাজ নরোত্তম গোসাই নিজ হাতে সেইগুলি করলো, আর বলল যে বাবা তোর পিতারে আমি বৈকুণ্ঠবাসী করে দিলাম। এ হলো নরোত্তম ব্রজবাসী গোস্বামী মণি গোসাইয়ের প্রতি এতটা আন্তরিকতা। যখন এই আস্তে 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 আশ্রমে থাকতে থাকতে যখন ইহ জগতে উনি বিদায় হয়ে যাবেন, ইহ জগৎ থেকে যখন সাকার থেকে নিরাকার হবেন, তখন নরোত্তম গোসাইয়ের ১,৩৬,০০০ শিষ্য, আর আশ্রমবাসী ছিল আপনার ৩০-৩৫ জন। কিন্তু উনি জীবিত থাকাকালীন একমাত্র নরোত্তম গোসাইয়ের কাছে উনি অন্তর থেকে মণি গোসাইয়ের ভালোবাসা গেছেন, কিন্তু সমাজে উনি মুখ ফুটা কখনো বলতে পারেন নাই। তখন আশ্রমে একটা প্রতিযোগিতা হয় যে মণি পাগলই ভালোবাসে, আমাকে ভালোবাসে না, ঠিক আছে। কারণ ওই মণি গোসাই ছিল সবচেয়ে ওই আশ্রমের শেষে আইছে, আশ্রমে সবাই শেষে আসছে এবং নোংরা পরিবেশে উনি চলাফেরা করতেন, ঠিক আছে। তাই আর সবাই ছিল বাবু, মানে কাপড় টাপুর পরতো, সুন্দর পোষপাশ দিয়ে চলতো, কিন্তু উনি তো সেইভাবে চলতো না। তখন ওই নরোত্তম গোসাই যখন উঠা যাবে, তখন আর কি ওই লাটেঙ্গা যে আশ্রম করছে ওইখানের ভক্তরা আসছে। আসার পরে বলছে কি এই পানসি নৌকাটা লাটেঙ্গা আশ্রমে নিয়ে যাত্রা, মাত্র ৮ জন বা ১২ জন এরকম লোক হবে। নরোত্তম গোসাইয়ের বড় একটা পানসি নৌকা, সেই পানসি নৌকা শুকনার ভিতরে ১০-১২ জন লোকে টান দিয়ে সে লাটেঙ্গা নিয়ে চলে গেল নরোত্তমের আশীর্বাদে। চৈত্র মাসের দিনে সেই পানসি নৌকা নিয়ে চলে গেল। আর নরোত্তম গোসাই জীবিত থাকাকালীনই মণি গোসাইয়ের এই শাখা, নিজের শাখা, শাড়ি, সিঁদুর ওই মণি গোসাইরে আশীর্বাদ স্বরূপ দিল। আর বলে নাই যে আমি দেহ রাখার পরে তুই মন্ত্র দিবি, এ কথা কোন শিষ্যরে বলে যায় নাই। নরোত্তম গোসাই যখন আপনার দেহ রাখলো, তার কিছুদিন পরে ওই লাটেঙ্গা আশ্রমে মণি গোসাই যখন থাকা শুরু করলো, ওই আশ্রমের পাশে পূর্ব পাশে পাগলা বাড়ি বলে একটা নাম আছে, বিশ্বাস, পাগলা বিশ্বাস, ওই বাড়িতে ঠাকুরদাস পাগলার বাড়ি, ওই বাড়িতে সুনীল নামে এক ভক্ত ছিল নরোত্তম গোসাই। তখন তারে বলছে বাবা ওই হরিণদারা যে ছেলেটা আছে লাটেঙ্গা আশ্রমে থাকে, তোরা ওর কাছ থেকে নাম নিবি। এইভাবে উনি ভক্তের সমস্ত এলাকায় স্বপ্নে দেখাইলেন ভক্তদের, কিন্তু সাকারে উনি কখনো নরোত্তম গোসাই মণি গোসাইরে অনুমতি দিয়া যাইতে পারে নাই। তখন সে এইভাবে নরোত্তম গোসাই জেনারেশনের পরে মণি গোসাইয়ের উপরে গুরু পরম্পরা দায়িত্ব লাভ করে। পতিতপাবন ব্রজবাসীর জন্মস্থান ওই কমলাপুর নরোত্তম ব্রজবাসী যেখানে বসবাস করে, ওইটাই পতিতপাবন ব্রজবাসী সেবা আশ্রম সংঘ। পতিতপাবন ব্রজবাসী গোস্বামী কমলাপুরে ওনারা হলো ৫ ভাই। ৫ ভাইয়ের ভিতরে পতিতপাবন ব্রজবাসী গোস্বামী ছিল ৩ নম্বর। তাই পতিতপাবন ব্রজবাসী গোস্বামী ওনাদের সংসারে আপনার ২০-২২টা গরু পালতেন। তাহলে উনি পূর্ব কলাগাছিয়া নিবাসী, ওইখানে আপনার এক গুরু মহারাজ ছিল, তার নাম ছিল তীর্থবাসী আউলিয়া, তীর্থ আল্লাহ নামে পরিচিত ছিল। পরবর্তীতে আমরা ওনার নামকরণ করা হয় নিত্যানন্দ ব্রজবাসী গোস্বামী। তাই তীর্থ আল্লাহ ছিল পতিতপাবনের গুরুদেব। তো ওই সারাদিন মনে করেন উনি ওই ২০-২২টা গরুর ঘাস কাটতেন। ঘাস কাটার পরে উনি সন্ধ্যার পরেই ওই গুরুদেবের বাড়িতে চলে যেতেন। সারা রাত গুরুর আশ্রমে থাকতেন, গুরুর সাথে কথা বলতেন, আর গুরুর সেবা যত্ন করতেন। করার পরে উনি আবার ভোরে আইসা
আবার সেই 20-22টা গরুর ঘাস কাটতো এবং হাল চাষ করতো, চাষাবাদ করতো, সংসারই করতো। তো উনি সব এগুলি সংসারের করতেন। আর রাত হলেই গুরুর বাড়ি কাটাইতেন, গুরুর সেবা যত্ন করতেন, গুরুর যে কর্ম সেগুলি করতেন। তাই এইভাবে এক সময় বর্ষার দিন, হয়তো ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমী তিথি অথবা শ্রী রাধারানীর জন্মাষ্টমী, এই তিথিতে পতিতপাবন ব্রজবাসী গোস্বামীকে ওই নিত্যানন্দ বা তীর্থবাসী আউলিয়া উনি বলল যে বাবা, অমুক তারিখে তো রাধা অষ্টমী আছে, তুমি আশ্রমে আসবা। তাহলে সবাই তো সবকিছু নিয়ে যায় গুরুর বাড়ি, উনি কি নেবেন? উনি ওই দেখছে কি কিছুদিন আগে ওনাদের ওই বাড়ির পাশেই একটা কলা বাগান ছিল, সে কলা বাগানে একছাড়া কলা পড়ছে পরে উনি ওই অনুষ্ঠানে 4-5 দিন আগে কাটছে, কাটার পরে ওই সময় পাকছে। পাকার পরে সবাই জানে যে আজকে পতিতপাবন তার গোসাই বাড়ি যাবে। তাই ভাইরা করছে কি, ওনার সমবয়সী যারা আছে, যত নৌকা ছিল বর্ষার দিন, তখন তো এরকম রাস্তাঘাট ছিল না, ওই যত নৌকা ছিল বাড়িতে সব তালাবদ্ধ করে রেখে দিল। পতিতপাবন গোসাইরে তার গোসাই বাড়ি যেতে দেবে না। তখন উনি করছে কি, ওই কলার কাঁদি নিয়ে আস্তে 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 এই পর্যন্ত জল, কখনো বুক জল, কখনো অথই, সাঁতার কেটে যেতে হয়। তখন ওই কলার কাঁদি নিয়ে আর কি উনি রওনা হয়েছেন। রওনা হইতে হইতে কলাগাছিয়া একটা বাজার বাঁধে, সেই পূর্ব কলাগাইছে যাইতে প্রথমে কলাগাছিয়া একটা বাজার বাঁধে। ওই বাজারের পূর্ব পাশে গিয়ে ওইখানে একটা আছে বুড়ামার গাছখোলা, সেই গাছখোলায় ওইখানে গিয়া একটু ধাপের উপরে উনি কলার কাঁদিটা রেখে একটু 2 হাত ধাপের উপরে রেখে বিশ্রাম নিচ্ছে। ওই বিশ্রাম নেওয়ার সময় তখন 2 পাশ থেকে 2টা জাতি সাপ এসে ফস 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 করে পতিতপাবন গোসাইরে ফস ফস করে তার কাছে আসছে, মানে ছবল দেবে। তখন পতিতপাবন গোসাই বলছে, হে তীর্থবাসী আউলিয়া, হে সাপ, আজকে তোরা আমাকে দংশন করবি। আমার এই দেহ তো আমার গুরুর নামে আত্মসমর্পণ করে দেওয়া। আজকে যদি আমার গুরুদেবরে যদি কোথাও দিতে বাকি থাকে, সেই অংশে তোরা আঘাত কর, তোরা সেই অংশে আমাকে ছবল দে। এইভাবে যখন বলল, তখন আস্তে আস্তে সাপ তার ফনা আস্তে আস্তে সে নিভিয়ে আস্তে আস্তে সাপ তার পথে গতিতে চলে গেল। আর পতিতপাবন গোসাই তখন সেই কলার কাঁধি নিয়ে গুরুর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হইলেন। রওনা হইতে হইতে অনেক গভীর রাত হয়ে যায়। গভীর রাত হয়ে সারা পথ ভিজছে, ঝাপাইতে ঝাপাইতে গুরুর বাড়ি গেছে। তখন ওই কলার কাঁধি ভিতরে কীর্তন হচ্ছে, আর উনি করছে কি, কলার কাঁধি ঘরের পাশে রেখে, ওনার তো দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে যাওয়ার পরে এই ঘরের যে পীড়া আছে, পীড়ার কাছে আস্তে কাইত হয়ে কলার কাঁধি নিয়ে শুয়ে আছে। তখন তীর্থবাসী আউলিয়ার 3 জন স্ত্রী ছিল, 3টে বিয়ে করছেন, 3 জন স্ত্রী ছিল, এবং আরো তার সেবা যত্ন করার জন্য অনেক লোক ছিল। তখন তাদের বলছে, মা দেখো নরোত্তম আসছে, ওইখান থেকে নরোত্তমকে ধরে ঘরে আনো, ওর কাপড় পাল্টে দাও। সারা পথ ভিজে ভিজে আইছে। সেই নরোত্তম গোসাইর যে ভিজা বস্ত্র ছিল সেইগুলি পরিবর্তন করে তীর্থবাসী আউলিয়া নিজের হাতে এই যে ওনাকে আজকে সেই শাড়ি পরাইয়া দেয় আর শাখা পরিয়ে দেয়। আমাদের বৈষ্ণব সমাজে নরোত্তম গোসাইয়ের পূর্বপুরুষে আগে যে ইয়া ছিল, তখন কিন্তু এই শাখা সিঁদুরের প্রচলন ছিল না। এই তীর্থবাসী আউলিয়া থেকে নরোত্তম ব্রজবাসী গোস্বামীর আশ্রমে এই শাখা সিঁদুর, এই পতিতপাবন ব্রজবাসী গোস্বামী তার গুরুর কাছ থেকে এই কৃপা লাভ করে শাখা সিঁদুর শাড়ি এইখান থেকে
তিনি পাইলেন। এই শুরু হলো এবং সেইখান থেকে ওই ভগবানের বিগ্রহ এবং যুগল মূর্তি দিয়ে আপনার এই সমস্ত কিছু পতিতপাবনে দান করলো। দান করে বলল, বাবা আজ হইতে তোমার বাড়িতে তুমি রাধাষ্টমী পালন করবা। সেই হইতো পতিতপাবন ব্রজবাসী গোস্বামীর বাড়িতে রাধাষ্টমী ব্রত পালন হইতো। এই পালন হওয়ার পরে তীর্থবাসী আউলিয়া ঠিক নরোত্তম এই পতিতপাবন ব্রজবাসী গোস্বামী 7 দিন হয়ে গেছে, গরু শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, 7 দিন হয়ে গেছে। সেই গরু তীর্থবাসী আউলিয়া লাথি দেওয়ার সাথে পতন পিতু শুয়ারি চুস্কা, সেই গরু উনি আবার তার এই পৃথিবীতে আবার বাঁচিয়ে তুলছে। সেই তীর্থবাসী আউলিয়া এত বড় মাপের মহাপুরুষ ছিলেন এবং তারই কৃপা পেয়ে পতিতপাবন ব্রজবাসী গোস্বামীও ওরকম আধ্যাত্মিক কৃপা লাভ করে তিনি শূন্যের উপরে হারিন্দা বাজাইতেন। শূন্যের উপরে, এরকম শূন্যের উপরে এক ভক্তের বাড়ি আর এক ভক্তের বাড়ি চলে যেত। একবারে আপনার ওই মাদারীপুরের পূর্ব পাশে ওই যে ফাইসাতলা যে গ্রাম বললাম, ওইখানে একটা অনুষ্ঠান হইতেছিল। সেই অনুষ্ঠানে ওই পতিতপাবন ব্রজবাসী গোস্বামীর নিমন্ত্রণ ছিল। সেইখানে গেছে এবং ওনার সাথে ভক্ত ছিল আপনার বেগু ছিল, চারু ছিল, আর ছিল আপনার গিরি মন্ডল, চৌহদ্দি নিবাসী গিরি মন্ডল, আর বেগু ছিল হলো আপনার বাকাই, আর চারু ছিল ওই আশ্রমবাসী। ওনাদের নিয়ে রওনা হয়েছে সেই আপনার ফাইসাতলা গ্রামে অনুষ্ঠানে। অনুষ্ঠানে রাত্রিবেলা আপনার পার হই মানে সেই আড়িয়াল খান নদী পার হইতে হবে। এখন নদী পার হবে, ওইখানে তো নদী পার করার মতো কোনো নাই, ব্যবস্থা নাই, ঠিক আছে। এখন ওই গিরি মন্ডল উনি অনেক চতুর লোক ছিল। তাই এখন সবাই বলছে, আমার ধীরে ধীরে শুয়ে আয়, একটু কাপড়টা জাগাইয়া, এইখানে একটু জল আছে সামনে, কাপড়টা জায়গায় একটু ধীরে ধীরে আবার আর। এখন উনি ওই কাশ বলে গিফট দিয়ে রাখছে যে কোনখান দিয়ে গুরুদেব পার হয়, ওই কাশ গিফট দিয়ে রাখছে। আর গুরুদেব বলছে যে তোরা ধরে ধরে থাকিস, এই অল্পটু জল আছে সামনে। সেই আড়িয়াল খান নদী গুরুদেবের সাথে ওরা আস্তে আস্তে ধরে ধরে পার হয়ে গেলেন। তারপরের দিন যখন ফেরত আসবে তখন দেখে সেখানে বিশাল খেওয়া ছাড়া পার হয়ে যায় না। তাহলে পতিতপাবন গোসাই এ হলো বড় মাপের মহাপুরুষ বা মহামানব ছিলেন। আরো একটা না, অনেক অলৌকিক ঘটনা। উনি যখন পশ্চিমে গেছে, এটা হলো নরোত্তম গোসাই পশ্চিমে গেছিল, ওই যে ক্ষুদের অন্য, এটা নরোত্তম গোসাইয়ের জীবনী। অনেক অনেক জীবনী, অনেক অনেক বড় মাপের। আমি শোনেন, এই বাংলাদেশ ভারত বিভিন্ন জায়গায় গেছি, বুঝছেন, বাংলাদেশ ভারত বিভিন্ন জায়গায় আশ্রিত। এই যে বাবা দেখো না, এই সব ওনার আশ্রিত, সব। ওই যে যেখানে কথা বলছে না, ওই পতিতালয়, মাদারীপুর পতিতালয়ে কিন্তু সে দীক্ষিত করছে, পতিতাদের দীক্ষিত করছে সে নরোত্তম ব্রজবাসী গোস্বামী। আপনি এখনো যাবেন, এরকম 5 তলা বিল্ডিং দিছে সেই পতিতালয়ের, সেইখানে এখন নরোত্তম গোসাইয়ের পাথরের মূর্তি করছে বাসার ভিতরে। আপনি এখনো যাবেন, আপনারা দেখাবো। আমি তো এর জন্য বলছিলাম যে আপনি আমার অল্প সময় দেন। এখনো তো নরোত্তম গোসাইয়ের কিছু কিছু ভক্ত আছে, তাদের কাছ থেকে নতুন কাহিনী তাদের মুখ থেকে আনতে পারতেন। হ্যাঁ, এইটাই তো কথা, মূল উদ্দেশ্য তো এখানে। এই যে গান প্রশংসা ওঠে, সে যে কত বড় মাপের মহাপুরুষ ছিল। পতিতালয় লোক যেখানে ঘৃণা যাওয়া, আর সেখানে সে নিজে ভগবান শ্রীকৃষ্ণের বীজ বপন করছে এবং জীব উদ্ধারের জন্য, তাদের উদ্ধার করার জন্য তিনি পতিতালয়ে গেছেন। কতটা ত্যাগ করলে। যাই হোক, এই গুরুদেবের জন্যই এইখানে একটা
মহোৎসবের করা হয়েছিল। তখন সব আয়োজন হয়ে গেছে, গান বাদ্য চলতেছে, প্রসাদ দেবে বাবাই। ওই ঘরে উনি ঘুমাইলে খুব নাক ডেকে ঘুমাইতো, দেখে হঠাৎ তড়িৎ ম্যাচ করছে। সবাই বাবা বাবা বইলে বড় কাকা তাই বাসা কাকা কান্দা ফেললো, ধরছে, বেড়া দা বৈঠক বসাই দে। কোথায় দা কিচ্ছু নেওয়া দেখ উইরা গেল, কোথায় একবারে উইরা গেল, মানে মানুষ দৌড়ে দৌড়ে বইরে গেছিল কালো মেঘের উপরে। উনি বললো কি দা বেড়া বসাই দে, সব উইরা গেল একবারে। এত অলৌকিক হইছে এই উঠানে। কিন্তু যে বাড়ি আমার এই সময় আমি যাই হোক ওনার থেকে নিয়েছিলাম, কিন্তু তার কিছু করতে পারলাম না, জানতে মানে ঠিক জায়গাটা নইছিলাম, কিন্তু পালন করতে পারি নাই। বাবা তুমি মাফ করে দিও বাবা। কিনবার দিনে এরকম 16 জন লোক গেছে, মানে ওনারে না জানাইয়া বইতে বেতন হালায় না, মানে ওই যে ধান বুনাই তো। এখন ব্যাকে গেছে, বাবা আপনার দ্বারে না হই না তো বইতে ধান বীজ হালাবো না। তো উনি পথে তাই দেখা মানে রওনা হইলে পরে উনি ওই দ্বারে খবর হয়ে গেছে। ওই বিচ্ছেদ কইছে যে হিসকানে এই হর প্রসাদ রান আসতে না যে এক যাক হিসকানে। তাই যাইয়া সেবা ঠেবা দিয়া কয় বয় 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 কদি তোরা তো যার চিনে আইছো, আমি তো এবার দেখি সারা বাংলাদেশে নাইলের ফুল, একেবারে অলরেডি সারা বাংলাদেশে নাইলের ফুল হয়ে গেল। প্রমাণ একটা কথা বলতেছি, ঠিক আছে, এই 88 বন্যায় মনে হবে এই চাক্ষুষ প্রমাণ। কিন্তু এটা নরোত্তম গোসাইয়ের ভাগ্নি জামাই হয় হয়তো সম্পর্কে, ওনার নাম হয়েছে মিহির বিশ্বাস। মিহির বিশ্বাস বাড়ি হয়েছে রামনগর। তা উনি কোনো বিশ্বাস ভক্তি নেই কারোর প্রতি। এখন ওনার হইল মানে সারা দেশ ছোঁয়া, কোথাও কোনো কিছু নাই, ঠিক আছে। এমন মানে নরোত্তম গোসাইরে বলছে যে গোসাই তাই এবছর যদি আমার জমিতে ধান হয়, ধান কিন্তু বুনে নেই, আমার জমিতে যদি ধান হয়, ও ধান না মানে হ্যাঁ রইল জমিতে কচুরি হয়েছে, মানে এত কচুরি হয়েছে ওই পূবের থেকে বাতাস আসে, আর এই রামনগরের বিল তো অনেক বড় বিল, এই বাতাসে 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 এইরকম 5-6 পুর হয়ে গেছে, এখন ওর উপর দিয়ে হাঁটা যায়, ঠিক আছে। তো এইটা যদি 2-3 বিঘা জমিতে কেউ পরে তা সে পরিষ্কার করে ধান লাগাইতে পারে? তাই বলছে কি নরোত্তম গোসাই আমার এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আজকে হইতে আমি তোমাকে মানবো যে তুমি একজন সাধক বা মহাপুরুষ। তা ঠিক এরকম প্রচন্ড ঝড় শুরু হয়েছে, ঝড়ে উত্তরা বাতাস আসছে, এই 4-5 ঘন্টা বৃষ্টি আর বাতাসে জমি পরিষ্কার কিচ্ছু নাই। আবার তার 2-3 দিন পরে আর এক ঝড় হয়েছে পুবান ঝড় হয়েছে পরে ওই পুব কান্দায় মনে করেন যত অল্প জলের ভিতরে যে সমস্ত ধান ছিল আউসামন সব আইনা ওনার জমিতে চাপছে, ওই যে আগে যেরকম কচুরি ছিল ওই রকম ধানও চাপছে, মানে 1 বিঘায় 5 বিঘার ফসল আইছে, ওই রকম ধান কাটছে। সেই হইতে নরোত্তম গোসাইরে সেই মিহির বাবাজি ইচ্ছা যে আজকে নাম নেবে কালকে নাম নেবে, এরকম ইচ্ছা। চাকরি করতো তো কৃষি অফিসার, রাজ্যের কৃষি অফিসার ছিল। তা কৃষি অফিসারের পরে উনি আর কি গেছে ওই পতিতালয়, শুনছি কি মাদারীপুর পতিতালয় নরোত্তম গোসাই গেছে, ওইখানে গেছে, ওইখানে তো গেছে বলছে এখন বিজয় মোহরির বাসায় আছে, ওইখানে গেছে। তারপরে আর এক বাসায় গিয়া পাইছে আপনার মালোপাড়ায়, রাস্তি পূর্ব রাস্তি মালোপাড়ায় প্রাণকৃষ্ণ মালো তাদের বাড়িতে গেছে, ওইখানে নিতাই মালো, যোগীন্দ্র মালো, তারা হলো নরোত্তম গোসাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিল। তাই ওনরা হলো ই করতো আপনার ওই নদীতে ইলিশ মাছের জাল
ফেলাইতো, ওই মাছ ধরতো। তখন ওই নরোত্তম গোসাইয়ের কাছে বইলা যাইতো, কবে যাব বাবা, যাত্রা করে কবে যাব। তা গোসাই যাত্রা দিত, সেই দিনই যাইতো, সেইভাবে যাইতো। এখন আসছে, আসার পরে বলছে গোসাই যাত্রা তো করে দিছেন, মাছ টাছ তো পাই না, মাছ পাস না, তো যা এখানে যা পাবি না। এখন গেছে, যাওয়ার পরে প্রচুর পরিমাণে মাছ পড়তেছে, এত মাছ পড়তেছে মানে জালও উঠে তো কষ্ট হয়, এত ইলিশ মাছের ঝাটকা পড়তেছে এখানে জালে। পড়ার পরে মাছ টাছ বিক্রি করছে, এখন অনেক টাকা হয়েছে। পর এখন গোসাই বাড়ি টাকা নিয়ে এসে, সব টাকাই গোসাই বাড়ি নিয়ে এসে, যে বাবা আমরা তো গেছিলাম, মাছ তো আর আমরা পাই নাই, তুমি বাক্য দিছো তাই পাইছি, এই টাকা তো আর আমাগো না, এই টাকা তোমার। এই সব টাকা ওই সময়ের আমলের অনেক টাকা, প্রায় 2-3 লক্ষ টাকা মাছ পাইছে। 15 দিন না 20 দিন জাল পাইছে, মানে ওই যে আছে পূর্ণিমার জোবা, অমাবস্যা জোবা, এরকম জোবা আছে তো, ওই গুণে আপনার 3 লক্ষ টাকার মাছ পাইছে। ওই 3 লক্ষ টাকা আইনেই গোসাইয়ের কাছে দিয়ে দিছে। গোসাইয়ের কাছে দিছে পর গোসাই কাছে, এইটা পয়সা দিয়ে আমি কি করবো, এইটা হলো তোগো লাগবে সংসার চালাইতে, তোরা নে। গোসাই আর কোনো মতে টাকা রাখলো না, নিয়ে গেল, নে তোরা থো, আমার যখন লাগে তখন আমি চাবো। তাই ঠিক 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে, 3 বছরের মাথায় গেছে পরীক্ষা করতে। গোসাই কইছে, গোসাই ক্ষিতীশ কাকারা পাঠাই দিয়েছে। ওই কমলাপুর আশ্রমের যে কাকা থাকতো, ওনার নাম ছিল ক্ষিতীশ দাস ব্রহ্মচারী। তাই ওই দাদু গোসাই নরোত্তম ওনাকে পাঠিয়ে দিছে, যাও সেখানে গিয়া 1 লক্ষ টাকা নিয়ে আসো। টাকা তো গোসাই লাগবে না, গেছে। হ্যাঁ গেছে পর বলছে কি, গোসাই তো পাঠাইছিল, 1 লক্ষ টাকা লাগে দাদা। দাদা আইছেন তো, টাকা তো এখন আমার কাছে হবে না, টাকা তো আমার কাছে নাই। ব্যাংকে আছে না তোমার? গোসাই কইল ব্যাংকে আছে। না দাদা ব্যাংকে নাই টাকা। না কইয়া দিছে। আচ্ছা গুরু ভাই চলে আসছে, তাই উনি আর খোঁজ খবর নেয় নাই। ইতিমধ্যে পূজা নাকি জানি আইছে, তাই 3 মাস আগের ঘটনা। এখন ঠিকই উনি ব্যাংকের টাকা জন্য গেছে, এখন পূজা পার্বণ আছে, টাকা কিছু লাগবে, টাকা উত্তোলন করার উদ্দেশ্যে উনি মাদারীপুর গেছেন। এখন খোঁজে অ্যাকাউন্টও পায় না, টাকাও পায় না, ব্যাংকে ওনার টাকাই নাই। তাহলে এর জন্য সাধু মহাপুরুষরা বলে, দিয়া ধন বোঝে মন, কায়রা নিতে কতক্ষণ। ঠিক আছে। আকাশেতে বিমান চলে নীল নকশার মাধ্যমে, সাকারেতে কৃষ্ণ মেলে গুরুরূপ আকারে। গুরু ভজ, গুরু পুজো, গুরু করো সার, এই গুরুতে বিরাজ করে পরমেশ্বর, গুরুই কৃষ্ণ। জয় শ্রী রাধে।